স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেল আরও 2 শিশু। সকালে 10 বছর বয়সী আয়মান এবং দুপুরে 13 বছর বয়সী মাকিনের মৃত্যু হয়। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 15। এ ঘটনায় এখন পর্যন্ত মোট 33 জন প্রাণ হারিয়েছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, সুস্থ 15 জনকে কাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবারও স্বাভাবিকভাবেই কথা বলছিল বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু আয়মান। বৃহস্পতিবার রাতে হঠাৎই তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। শুক্রবার সকালে মারা যায় আয়মান। আয়মানের স্বজনরা প্রশ্ন তুলেছেন, 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলা আয়মানের এই পরিণতি কেন হলো? মারা গেছে, এখন আসলাম, এই তো ঠিক আছে। সবাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, আমাদের ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন। এতটুকু বাচ্চা কি কারণে কিভাবে মারা গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। 3-4 দিন সাক্ষাৎকার দিয়েছে, সেই বাচ্চা আজকে কিভাবে মারা যায়। প্রশ্নের উত্তর দিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলে এবং এই জায়গাটাতে আমরা যারা বাচ্চার বাবা মা বা গার্ডিয়ান থাকে তাদের কাছে সবসময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং 4th ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। দুপুরে মারা যায় মাকিন নামে 13 বছর বয়সী আরেক শিশু। ভর্তি 40 জনের মধ্যে 4 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, বাকিদের মধ্যে অনেকের অবস্থায় উন্নতির দিকে। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেব। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানিয়েছেন, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কাজ করছেন। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। অন্যদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বোরহানুদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে আরও একটি নিহতের পরিবারের কাছে ছুটে যান বিমান বাহিনী প্রধান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে বিমান বাহিনীর পক্ষ থেকে ফুল ও গার্ড অব অনার দেয়া হয়। নিহতের স্বজনের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান বিমান বাহিনীর 10 সদস্য। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্কোয়াড্রন লিডার মশিউর রহমান জানান, ঢাকার নিরাপত্তা ও জনবহুল পরিস্থিতি বিবেচনায় রেখেই ফ্লাইং করা হয়, এরপরও দুর্ঘটনা ঘটতে পারে। পরে বিএনপির পক্ষ থেকেও নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অভিযোগ করেন, বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি করেছে। এ সময় দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি। যেহেতু ঢাকার আশপাশে জনবসতি অনেক বেড়ে গেছে আগের তুলনায়, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করে ফ্লাইং করতে হচ্ছে। দুর্ঘটনা কখনো কারো কাম্য নয়। গত 16-17 বছরে যারা এই দেশের দুর্নীতি দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আরেকটা ষড়যন্ত্র তারা শুরু করেছে। দেশের সাম্প্রতিক ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে পরিবারগুলোকে সান্ত্বনা জানাতে গিয়ে তারা আরও বলেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে এ সাক্ষাৎ শেষে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। নিহত সাদিয়া আক্তারের নয়ানগরের বাসায় গিয়ে খোঁজ খবর নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ আবার ফেরত আসে, তারা এইসব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। নিহত আরেক শিক্ষার্থী সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসুক চায় না, এটা তাদের কাজ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতাদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগের 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোনটি। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে মোহাম্মদপুর বেরিবাদ 3 রাস্তা মোড় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মোহাম্মদপুর থানার ওসি জানান, ভুক্তভোগীকে সহযোগিতা না করায় 4 পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে অপেশাদার আচরণের অভিযোগে ওসির প্রত্যাহার চেয়ে থানার সামনে মানববন্ধন করে ঐক্যবদ্ধ মোহাম্মদপুর নামের একটি সংগঠন। এই মোহাম্মদপুর থানা যে অকার্যকর, সেইটা আমরা বারবার বলে আসতেছি। আসামির সাথে লিয়াজু করে ফেলে, আসামির সাথে লিয়াজু করার পরে হচ্ছে আসামি এবং পুলিশ এক হয়ে যায়। শুধুমাত্র অসহযোগিতার অভিযোগে একজন সাব ইন্সপেক্টর, একজন ASI, 2 জন কনস্টেবলকে অলরেডি প্রত্যাহার করা হয়েছে মোহাম্মদপুর থানা থেকে। ওটা বিষয়ে তদন্ত চলছে। গাইবান্ধায় পুলিশের ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে সিজু মিয়া নামে এক যুবক মারা গেছে। শুক্রবার সকালে সাঘাটা থানার পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় পুলিশের নির্যাতনকে দায়ী করছে নিহতের স্বজনরা। তবে পুলিশ এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। তারা বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাতে মোবাইল চুরি হয়েছে জানিয়ে থানায় জিডি করতে যান সিজু মিয়া। তবে চুরির বিষয়ে পুলিশ বিভিন্ন তথ্য চাইলে তা দিতে ব্যর্থ হয়ে তিনি থানা থেকে বেরিয়ে যান। অভিযোগ আছে, কিছুক্ষণ পর আবারও থানায় ফিরে এসে দায়িত্বে থাকা পুলিশ সদস্য সিরাজুল ইসলামের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, এ সময় তার চিৎকারে ASI মহসিন আলী এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সিজু মিয়া। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে লাফ দেয়। প্রথম পর্যায়ে এসে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে, তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে। তো এখনো তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু টোটাল ঘটনার কি বিষয়ে এখনো তদন্ত সাপেক্ষ, আমরা এই মুহূর্তে কিছু না বলাটাই মনে হয়। এদিকে স্বজনদের দাবি, সিজু মিয়া সাঁতার জানতো, তাই পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে না। পুলিশের নির্যাতনকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছে সিজু মিয়ার স্বজনরা। পুলিশ যদি টর্চার না করতো, সে তো সাঁতার কাটি, সুস্থ মানুষ একজন অবশ্যই সাঁতার কাটি পার হয়ে যেতে পারতো। পুলিশকে যে মারছে, পুলিশ তো ওকে ছাড়বে না। পুলিশকে নিয়ে আসি ওরা আবার কে মাইরে আবার ওখানে রাখা হয়েছে। এখানে নজরে ওখানে কিছু আছে। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাঘাটা থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাঘাটা, গাইবান্ধা। ভবিষ্যতে জামায়াতে ইসলামী দেশ নিয়ন্ত্রণ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে এই আশা প্রকাশ করেন তিনি। বলেন, কোনো দলের বেগমপাড়া, আবার কোনো দলের পিসিপাড়া আছে, তবে জামায়াতের এমন কোনো পাড়া নেই। শুধু জীবন রক্ষার জন্য ইসলামী আন্দোলনের কেউ দেশ ছেড়ে যাবে না বলেও জানান তিনি।
শুক্রবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার রোকন সম্মেলন। এতে বক্তব্য দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন দেশের সমসাময়িক নানা বিষয়ে। ডাক্তার শফিকুর রহমান বলেন, একসময় নারীদের কোনো মর্যাদাই ছিল না, তবে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম, আর অন্যরা মর্যাদা দেওয়ার নামে তাদের সম্মান ক্ষুণ্ণ করছে। মায়েদের কোনো মর্যাদাই ছিল না, মা হিসাবে কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না, যতই মায়া কান্না করবে, বরঞ্চ আমাদের সর্বনাশ করবে। তিনি আরো বলেন, জামায়াতের কোনো কর্মী ক্ষমতার অপব্যবহার করেনি। আগামী দিনে তার দলই দেশ নিয়ন্ত্রণ করবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। তিনি বলেন, রাজনীতিবিদদের উচিত দেশের জনগণের জন্য কাজ করা। এ লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। জিন্দাবাদ বাংলাদেশ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে 11 জেলায় 3 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়। শুক্রবার ভোর 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থানরত লঘুচাপটি পরিণত হয় নিম্নচাপে। অমাবস্যার প্রভাব থাকায় উপকূলীয় এলাকায়, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও এর আশেপাশে চর ও দ্বীপে 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের যে উপকূলীয় এলাকা এবং যে দ্বীপ এবং চরসমূহ রয়েছে, সেসব দ্বীপ এবং চরসমূহে স্বাভাবিক জ্বরে 1 থেকে 3 ফুট অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে, যার প্রভাবে অস্থায়ী জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আগামী পরশুদিন থেকে আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকার পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং যে সিটি কর্পোরেশন রয়েছে, যেমন চট্টগ্রাম, খুলনা, এইসব সিটি কর্পোরেশন এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নদ নদীর পানি বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন জেলায় নদী তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পটুয়াখালীতে গতকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে অস্বাভাবিক জোয়ারে নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়ে গেছে। 2 দফা জোয়ারে প্লাবিত হয়েছে বেড়িবাঁধের বাইরে নিচু এলাকা। এছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে রাঙাবালী উপজেলার অন্তত 10 গ্রাম। এছাড়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপদসীমার উপরে। এর মধ্যে অস্বাভাবিক জোয়ারে বরিশাল নগরীর প্রধান সড়কগুলো অনেক এলাকা তলিয়ে গেছে। জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের উদ্ভাবন খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে। তাই ঝুঁকিতে থাকা দেশগুলো এসব উদ্ভাবন কাজে লাগাতে পারে বলে মনে করেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ। ব্র্যাক আয়োজিত ফ্রুগাল ইনোভেশন ফোরামের 8ম সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার সাভারে ব্র্যাক সিডিএমে 2 দিনের এই সম্মেলন শুরু হয়। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, অসময়ে বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। এতে লবণাক্ত পানির বিস্তার ঘটছে। কৃষি জমি নোনা হয়ে পড়ায় ঘাটতি হচ্ছে খাদ্য উৎপাদনে। তাই কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু ভিত্তিক অভিযোজনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ব্র্যাক আয়োজিত ফ্রুগাল ইনোভেশন ফোরাম সম্মেলন শুরু হয়েছে সাভারে। 2 দিনব্যাপী এই সম্মেলনে দেশি বিদেশি 200 প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে ক্লাইমেট ভার্নাবেল ফোরামের মহাসচিব ও মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ ভার্চুয়ালি যোগ দেন। ব্র্যাকের উদ্ভাবিত অ্যাডাপ্টেশন ক্লিনিক ভীষণ কার্যকর, যা বিশ্বের উপকূলীয় এলাকায় প্রায় 30 মিলিয়ন মানুষের উপকারে আসতে পারে। এই অঞ্চলের মানুষদের প্রধান জীবিকা কৃষি, মৎস্য এবং লবণ চাষের উপর নির্ভরশীল।
সম্মেলনে আয়োজকরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও প্রকৃতিভিত্তিক সমাধান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বড় ভূমিকা রাখে। এক ফসল থেকে দুই ফসল থেকে সম্ভব হলে 3 ফসল যারা যাতে করতে পারে, সেটাই আমরা চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে আমাদের এই অ্যাডাপ্টেশন ক্লিনিকের কনসেপ্ট ছড়িয়ে দিতে পেরেছি। অ্যাকশনেবল করা যায় এবং তাদের জন্য বোধগম্য করা যায় কৃষকদের জন্য, সেই কাজটা আমরা করছি। পলিসিতে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু তারপরে প্র্যাকটিসে মাঠে গিয়ে এটা দেখা যায় না। তো সেই জায়গাটাও পলিসি মেকাররা বুঝবেন এবং তারপরে একটা পার্টনারশিপ হবে, সেটাই আমাদের আশা। ঝুঁকি মোকাবেলায় নতুন প্রজন্মের মেধা কাজে লাগানোর তাগিদ দিয়েছেন গবেষকেরা। জুলাই বিপ্লবের পর যেটা অনুধাবন করেছি যে আমাদের নতুন প্রজন্ম অনেক দেশপ্রেমিক, তো তারা যখন মনে করবে যে না, আমরা একসঙ্গে কাজ না করলে, কঠোর পরিশ্রম না করলে এবং উদ্ভাবন শক্তি ব্যবহার না করলে আমাদের দেশের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়তে পারে। জলবায়ু সংকট মোকাবেলায় নানা উদ্যোগ নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সম্মেলন শেষ হবে শনিবার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের রাজস্থানে একটি স্কুলের ছাদ ধসে 7 জন শিশু নিহত হয়েছে। গুরুতর আহত 2 জনকে নেওয়া হয়েছে আইসিইউতে। শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। শুক্রবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে রাজস্থানের পিপলোদি সরকারি স্কুল ভবনের ছাদ ধসে যায়। এ সময় আহত হয় 17 শিক্ষার্থী। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার সময় ভবনটিতে 60 জন ছিল। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। সূত্রের বরাতে এনডিটিভি বলছে, কয়েক দফায় জরাজীর্ণ স্কুলটি সংস্কারে আবেদন করলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় শোক জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 198 বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে 123 জনই বাংলাদেশি। অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া পর্যাপ্ত তহবিল ও আবাসনের বুকিং না থাকায় এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকায় এই বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায়, তাদের নট টু ল্যান্ড NTL পদ্ধতির অধীনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়াকে যেন অবৈধ প্রবেশের ট্রানজিট হিসেবে ব্যবহার করা না হয় তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে শনিবার ভোর 5টায়। প্রথম 2 ম্যাচ জিতে এগিয়ে আছে অজিরা। দ্বিতীয় টি-20তে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্ড্রু রাসেল। তাতে একাদশ নির্বাচন নিয়ে বিপাকে পড়তে হবে স্বাগতিকদের। এদিকে জস ইংলিশ, ক্যামেরন গ্রিনদের বিপক্ষে চেনা মাঠেও সুবিধা করতে পারছে না উইন্ডিজ। বিশেষ করে মিডল অর্ডারে ধুঁকছে ব্যাটিং, প্রত্যাশা মেটাতে পারছে না ডেথ ওভার বোলিং। এই ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।